কোনো একটি গ্রামে গৌরী নামে একটি মেয়ে তার মা কাজলের সঙ্গে বাস করত। গৌরীর পরিবার ছিল খুবই দরিদ্র, এজন্য গৌরী তার মা কাজলের সঙ্গে অন্যের বাড়িতে মজদুরির কাজ করতে যেত। হঠাৎ করে একদিন গৌরীর মা কাজলের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে কাজে যেতে পারে না। কাজল অসুস্থ হওয়ার পর থেকে গৌরী একা একাই কাজে যাচ্ছে। এভাবেই প্রায় 2-3 দিন কেটে গেল। কাজল গৌরীকে বলল, বেটা গৌরী, তুমি একাই কেন কাজে যাচ্ছ? আমার ভালো লাগছে না, তুমি একা একা কাজে যাচ্ছ। তো কি হয়েছে মা? তোমার শরীর খারাপ, তোমার শরীরটা ভালো হয়ে উঠুক তখন তুমি আমার সঙ্গে যেও, এখন এসব নিয়ে ভেবো না তো মা। গৌরী বেটা, আমার মনে হচ্ছে আমি সুস্থ হতে পারবো না। যদি সুস্থ হতাম তাহলে এতদিন হয়ে যেতাম। আমার শরীরটা খুবই খারাপ। মা, তুমি এত টেনশন করছো কেন? মাত্র 3 দিন হলো, ঠিক মতো ওষুধ খাও, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। তুমি কোনো টেনশন করবে না, তুমি রেস্ট নাও আর নিয়মিত খাওয়া দাওয়া করো, ঠিক আছে মা? একথা বলে গৌরী কাজে চলে গেল। গৌরী কাজে যাওয়ার পরে কাজল নিজে নিজেই বলতে লাগলো, হে খোদা, এটা তুমি কি করলে? আমাকে কেন অসুস্থ বানিয়ে রাখলে? আমার মেয়ে একাই কাজে যাচ্ছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েকে কে দেখবে? আমার মেয়ে একেবারে একা হয়ে যাবে। এভাবে দিন চলতে লাগে। যতদিন যায় গৌরীর মায়ের শরীর তত বেশি খারাপ হতে লাগে। এভাবেই চলতে চলতে হঠাৎ করে একদিন গৌরীর মা কাজল মৃত্যুবরণ করে। এতে গৌরী প্রচন্ড কষ্ট পায়। হে খোদা, এটা কি হলো? তুমি আমার মাকে নিয়ে গেলে, প্রথমে তো বাবা মারা গেল, এখন আমি একা কি করে থাকবো? তার চেয়ে বেশি ভালো হতো তুমি আমাকে সহ যদি নিয়ে যেতে। গৌরী এভাবেই খুবই কান্না করতে থাকে। কিছুদিন পর সে নিজেকে কিছুটা সামলে নেয় আর নিজের জীবন নিজেই চালাতে থাকে। ওদিকে পৃথিবী লোকে অনেক সুন্দর সুন্দর পরীরা বাস করত। সে সকল পরীরা প্রতিদিনই পৃথিবীতে আসতো আর পৃথিবীর দুঃখী মানুষদেরকে সাহায্য করত। একদিন চাঁদের দেশের রানীপরী চাঁদনি তার বান্ধবী মিনুকে ডেকে বলল, এই মিনু পরী, অনেক সময় হয়ে গেল আমরা পৃথিবী লোকে যাইনি, চল না এবার পৃথিবী ঘুরে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের এখানকার অবস্থা তো ঠিক নেই। আর তুমি হলে চাঁদের রাজ্যের পরী রানী, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এই চাঁদ রাজ্য কি ঠিক থাকবে? আমি চাঁদের দেশের যতই রানী হই না কেন, আমি তো একজন পরী, তাই না? আমাকে তো সবকিছুই দেখতে হবে। যদি পৃথিবী লোকের কোনো মানুষ অনেক অসহায় হয়ে পড়ে আর আমার সাহায্যের দরকার হয়, তখন? এ নিয়ে তোমার ভাবতে হবে না, আমি একাই পৃথিবী লোকে যাচ্ছি। যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সাহায্য করব। শোনো মিনু, আপাতত আমরা পৃথিবী লোকে না যাই, আমাদের চাঁদের দেশটাই তো ঠিক নেই। এই চাঁদের দেশের পরিরাজ্যে অনেক বিপদ আপদ, তাছাড়া কালো শক্তিও আক্রমণ করেছে। আর পৃথিবীর কেউ যদি খুব বেশি বিপদে পড়ে আর আমাদেরকে মনে মনে স্মরণ করে, তাহলে এমনিই তো আমরা টের পেয়ে যাব, তখনই না হয় যাব। এদিকে গৌরী তার মায়ের মৃত্যুর পর থেকে একা একাই জীবন কাটাচ্ছে। নিজে নিজেই মজদুরি করে উপার্জন করার অভ্যেস তো গৌরীর মা কাজল বেঁচে থাকতেই ছিল। একা একা উপার্জন করা গৌরীর এটা অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু তার খুব বেশি খারাপ লাগতো একাকিত্ব। গৌরী তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করত। গৌরী যে বাড়িতে কাজ করত ওই বাড়িতে সাক্ষী নামে একটি মেয়েও ছিল। একদিন সাক্ষীর কানের দুল হারিয়ে গিয়েছিল। সাক্ষী তার ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তার কানের দুল পেল না। তখন সাক্ষীর সন্দেহ হলো গৌরীর ওপর। সে গৌরীকে বলল, গৌরী, তুমি আমার কানের দুল দেখেছো? আমি কোথাও পাচ্ছি না। না না সাক্ষী, আমি তো তোমার কানের দুল দেখিনি, যদি পাইতাম তাহলে আমি আগে তোমাকে বলতাম। কিন্তু গৌরী, এখানে তো তুমি ছাড়া কেউ আসেনি, আমার সন্দেহ হচ্ছে তুমি এটা পেয়েছো, আমার কাছে লুকাচ্ছ। সাক্ষী, আমি তো বলছি যে আমি পাইনি, এরপরও যদি আমাকে তোমার সন্দেহ হয় তাহলে চেক করে নাও।
গড়ির কথা শুনে সাক্ষী গড়িকে চেক করতে লাগলো। সব খোঁজার পরেও সাক্ষী গড়ির কাছে তার কানের দুল পেল না। ঠিক তখনই সেখানে সাক্ষীর মা আসলো আর সাক্ষীর হাতে সাক্ষীর কানের দুল দিয়ে দিল। তখন সাক্ষী খুবই লজ্জাবোধ করলো তার কর্মের ওপরে। সে গড়ির কাছে ক্ষমা চাইল। গড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি খামাখাই তোমার উপরে সন্দেহ করেছি, এটা আমার মোটেও উচিত হয়নি। সাক্ষী, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তোমার কানের দুল নিয়ে কি করতাম বলো? পৃথিবীতে আমার কে আছে? এ কথা বলে গড়ি জোরে জোরে কান্না করতে লাগলো। তখন সাক্ষী বলল, গড়ি, আমি জানি এই পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার মা ছিল, তাও মারা গেছে। তাহলে তুমি কেন চাঁদের দেশের পরীদেরকে ডাকছো না? চাঁদের দেশে অনেক পরী থাকে। পৃথিবীর মানুষ যদি কেউ বিপদে পড়ে আর তাদেরকে ডাকে, তাহলে ওরা তৎক্ষণাৎ এসে সাহায্য করে। এ কি বলছো সাক্ষী? সত্যি? আমি তো এটা জানি না। তাহলে আমি আজকে চাঁদের দেশের পরীদের ডাকবো। এ কথা বলে কাজ শেষ করে গড়ি তাড়াতাড়ি বাড়ি চলে আসলো আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো। কারণ গড়ি মনে প্রাণে বিশ্বাস করেছিল যে সত্যি চাঁদের দেশে পরী আছে আর পরীরা ডাকলেই তার কাছে চলে আসবে। যখন রাত অর্ধেক হয়ে গেল আর আকাশে চাঁদ উঠল, তখন গড়ি উঠানে দাঁড়ালো আর চাঁদের পরীদেরকে ডাকতে আরম্ভ করলো। চাঁদের পরীদেরকে ডাকার সঙ্গে সঙ্গে সেখানে চাঁদের রানী চাঁদনি চলে আসলো। আরে আরে, এটা দেখছি সত্যি চাঁদের পরী। আমি তো ভেবেছিলাম এমনি হয়তো মানুষের এটা ভুল ধারণা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পেও না। সত্যি আকাশের চাঁদের দেশে পরীরা থাকে আর আমি হলাম পরীদের রানী। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কি প্রয়োজন? সাহায্য করবেন? সাহায্য যদি করতে চান তাহলে আমার মা কিছুদিন আগে মারা গেছে। আমার মাকে আপনি ফিরিয়ে দিন। আমি আর কিছু চাই না। দেখো গড়ি, এই পৃথিবীর একটি নিয়ম আছে। সবকিছু নিয়ম অনুযায়ী চলে। মৃত মানুষকে জীবিত করা অথবা জীবন মরণের কোনো কিছুই আমার হাতে নেই। এখন যদি তুমি চাও তাহলে আমি তোমাকে অনেক ধনী করে দিতে পারি আর সারা জীবন তুমি আরামায়েশে কাটাতে পারবে। কোনো কিছুরই অভাব হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে অনেক টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা দেন, যাতে অন্যের বাড়িতে আমার কাজ করে খেতে না হয়। গড়ির কথা শুনে চাঁদের দেশের চাঁদনি পরী গড়ির বাড়িটাকে হাত দ্বারা টাচ করলো। সঙ্গে সঙ্গে গড়ির বাড়ি অনেক বড় আলিশান বাড়িতে পরিণত হলো। এরপর চাঁদনি পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে অনেকগুলো স্বর্ণমুদ্রা প্রকট করলো আর গড়িকে দিয়ে দিল। এরপর সে সেখান থেকে উড়ে আকাশে চলে গেল। চাঁদের পরীর দেওয়া স্বর্ণমুদ্রা পেয়ে গড়ি প্রচন্ড খুশি। এখন আর গড়িকে অন্যের বাড়িতে বুয়ার কাজ করতে যেতে হতো না। সে চাঁদনি পরীর দেওয়া আলিশান বাড়ির মধ্যে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে খুবই সুন্দর ফর্সা ও নীল চক্ষুওয়ালা সিন্ড্রেলা নামে একটি মেয়ে বাস করত। খুবই সুন্দরী চেহারার অধিকারী হওয়ার সত্ত্বেও সিন্ড্রেলার কোনো অহংকার ছিল না, বরং তার সৌন্দর্য নিয়ে সে খুবই চিন্তিত ছিল। কারণ সিন্ড্রেলা যেখানেই যেত সেখানকার মানুষই তার জন্য পাগল হয়ে যেত। আর বিয়ের উপযুক্ত সব ছেলেরাই তো তাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইত ও তাকে প্রস্তাব দিত। এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে সিন্ড্রেলা তার নিজের প্রতি অনেক রাগ করত। একদিন সিন্ড্রেলা মার্কেটে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। ওই সময় রাস্তার মধ্যে কিছু ছেলে সিন্ড্রেলার পিছু লেগে গেল। সিন্ড্রেলা বিরক্ত হয়ে তাদেরকে বলল, শোনো, তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, এরপরও যদি তোমরা আমার পিছু পিছু আসো না তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না। এ কথা বলে সিন্ড্রেলা রাখতে রাখতে বাড়িতে চলে আসলো। তখন সিন্ড্রেলার মা মারিয়া বলল, কি হয়েছে সিন্ড্রেলা, তুমি এত রেগে আছো কেন? মা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি। যখনই আমি বাইরে যাই তখনই মানুষ আমাকে ঠিক থাকতে দেয় না, আমার পিছু লেগে যায়। আরে মামুনি, মেয়েরা তো সুন্দরী হওয়ার জন্য না জানি কি কি করে, আর তুমি তো আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্য পেয়েছো, আর তুমি বিরক্ত হচ্ছ কেন?
মা, এটা মানে আমি একথা বোঝাতে চাচ্ছি না যে আমি সৌন্দর্যের প্রতি অনীহা করি অথবা অপছন্দ করি। সৌন্দর্য আমারও অনেক পছন্দ। আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে আর নিজেকে স্মার্ট রাখতে আমিও চাই, কিন্তু আমি চাই কি জানো মা, যে মানুষ আমাকে পছন্দ করবে আমার যোগ্যতা দেখে, আমার আচার ব্যবহার দেখে, রূপ দেখে নয়। এটা তো অনেক ভালো কথা সিন্ড্রেলা মামনি। আমার মেয়েকে দেখে সব মানুষ একেবারে দেওয়ানা। দেখবে একদিন অনেক বড় ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে। না না মা, আমি বিয়ে করতে চাই না। আমি তো আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বেটা, টাকা পয়সা ইনকাম করার কি দরকার? আমাদের তো আল্লাহ সবকিছু দিয়েছে। তোমার বাবা মৃত্যুর আগে আমাদের জন্য সবকিছু করে গেছে, টাকা পয়সা দিয়ে কি করবা? না না মা, তবু আমি যতদিন না ভালো কোনো চাকরি পাচ্ছি ততদিন কোথাও বিয়ে করব না। তোমাকে বোঝানো আর না বোঝানো দুটোই সমান। কিন্তু শুনে রাখো, আমার মৃত্যুর আগে আমি কিন্তু জামাই দেখতে চাই। এরপরও সিন্ড্রেলা তার মায়ের কথাকে ডিনাই করে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সিন্ড্রেলা বের হলো তার চাকরির সন্ধানে। তখন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে জ্যাকি সিন্ড্রেলার পিছু করল। জ্যাকি সিন্ড্রেলার পথ আটকে দাঁড়িয়ে বলল, হাই বিউটিফুল, কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও না। জ্যাকের কথা শুনে সিন্ড্রেলা তার গালে অনেক জোরে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, হাউ ডিয়ার ইউ! যদি এরপরে কখনো কোনোদিন আর আমার রাস্তা আটকে দাঁড়াও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিন্ড্রেলা, আমাকে থাপ্পড় মেরেছ, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো, এই গোলাপ ফুলের ভালোবাসা নাও। এরপরেও সিন্ড্রেলা জ্যাকের দেওয়া গোলাপ ফুল ছুঁড়ে মারল আর সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার এরকম আচরণ দেখে জ্যাক রেগে গেল আর বলল, সিন্ড্রেলা, একদিন না একদিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতেই হবে। আমি সে অপেক্ষায় থাকলাম। ওদিকে সিন্ড্রেলা সেখান থেকে গোটা এলাকা শহর ঘুরছিল আর চাকরির সন্ধান করছিল। হঠাৎ করে সিন্ড্রেলা শুনতে পেল রাজ্যের সৈনিক ঘোষণা করছে, শোনো শোনো শোনো, এই রাজ্যের বীর ভানু প্রতাপ রাজা ঘোষণা করেছে তার রাজ্যের অ্যাকাউন্ট দেখাশোনা করার জন্য এই রাজ্যের যোগ্য কোনো এক ব্যক্তির প্রয়োজন, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যে যে এই চাকরির জন্য নিজেকে উপযুক্ত মনে করবে, আগামীকাল সে গিয়ে দেখা করবে রাজা ভানু প্রতাপের সঙ্গে। সিন্ড্রেলা এই ঘোষণা শোনার পরে সে খুশিতে নাচতে আরম্ভ করলো আর বলল, আরে আরে, এই তো চাকরির একটা সুবর্ণ সুযোগ। আমি এই সুযোগকে হাতছাড়া করব না। আমি এই চাকরিতে ইন্টারভিউ দেব। ইনশাল্লাহ আমি এই চাকরিটা পেয়ে যাব। আমি মাকে যেয়ে বলি। এটা ভেবে সিন্ড্রেলা মনের আনন্দে বাড়িতে গেল আর তার মাকে সব কথা খুলে বলল। মা, তুমি দেখো, এই চাকরিটা আমার হয়ে যাবে আর আমি মন দিয়ে চাকরি করব। কিন্তু সিন্ড্রেলা, আমার তো মনে হচ্ছে রাজা ভানু প্রতাপ তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু কেন মা? কারণ রাজা ভানু প্রতাপ যখনই তোমাকে দেখবে তখনই প্রস্তাব নিয়ে সোজা আমার বাড়িতে আসবে। আর আমার এই কথাটা যেন সত্যি হয় খোদা। মা, কিসের প্রস্তাব নিয়ে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন সিন্ড্রেলা, তুমি কি জানো না যে রাজা ভানু প্রতাপের বিয়ের উপযুক্ত একটি ছেলে আছে? যখনই রাজা ভানু প্রতাপ তোমাকে দেখবে, সে তার ছেলের জন্য তোমাকেই পছন্দ করবে। ওহো মা, আমি তোমাকে কতবার বলবো যে আমি বিয়ে করব না। দেখো, রাজা ভানু প্রতাপ আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিতে জয়েন্ট করে নেবে। একথা বলে সিন্ড্রেলা সোজা তার রুমে চলে গেল আর ভাবতে লাগলো আগামীকাল রাজা ভানু প্রতাপের সামনে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। পরের দিন রেডি হয়ে মুখে মাস্ক পরে সিন্ড্রেলা রাজদরবারে উপস্থিত হলো। সিন্ড্রেলা সেখানে গিয়ে দেখলো অনেকেই সেই চাকরিটার আশায় রাজদরবারে উপস্থিত হয়েছে। রাজা ভানু প্রতাপ এক এক করে সবার ইন্টারভিউ নিল। সবার পরীক্ষা নেওয়ার পরে রাজা ভানু প্রতাপ তার অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য একজনকে নিযুক্ত করে ফেলল। সে ছিল সিন্ড্রেলা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিন্ড্রেলা, তুমি আমার প্রশ্নের সবগুলোরই সঠিক উত্তর দিয়েছো। আমি আশা করি
তুমি আমার অ্যাকাউন্টের যথাযথ দেখাশোনা করবে। কথা শোনার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলার চোখে পানি চলে আসলো। আরে সিন্ড্রেলা, তোমার চোখে পানি কেন? রাজা মশাই, এটা আমার সুখের পানি। আপনি আমার চাকরি দিয়েছেন, এটা আমার অনেক বড় পাওয়া। সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাজার ছেলে রবিন প্রতাপ সিন্ড্রেলাকে দেখছিল। সে বলল, আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি মাস্ক পরে কেন আছেন? মানে বাতাসের সঙ্গে অনেক ধুলিবালি, তো এজন্য আমি মাস্ক পরে থাকি। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আচ্ছা মহারাজা, আপনি আমার কাজ বলে দিন, আমি এখন থেকে আমার কাজ করতে চাই। চাকরি পাওয়ার পর থেকেই সিন্ড্রেলা খুবই মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে থাকলো। এভাবেই কয়েক মাস কেটে গেল। মহারাজা সিন্ড্রেলার কাজ দেখে অনেক খুশি। সিন্ড্রেলা সব সময় মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করত, কিন্তু বীর ভানুপ্রতাপের ছেলে রবিন প্রতাপের সবসময় সন্দেহ হতো মাস্ক পরে থাকা সিন্ড্রেলার প্রতি। একদিন রবিন প্রতাপ সিন্ড্রেলার কাছে গেল আর বলল, আমাদের মহলের মধ্যে সব সময় চাকর বাকর কাজ করে, সবকিছু পরিষ্কার, এখানে তুমি ধোলা কোথায় পাচ্ছ? কেন মাস্ক পরে থাকো সব সময়? এটা কেমন কথা বলছেন? আপনি কি সায়েন্টিস্টের এখানে পরীক্ষা করেছেন যে হাওয়াতে ধুলো নেই? যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলো আছে, আর হাওয়া সব জায়গায় আছে। সিন্ড্রেলার জবাব শুনে রবিন প্রতাপ চুপ করে সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার কাজের প্রতি এত ভালোবাসা দেখে ধীরে ধীরে রবিন প্রতাপের মনে তার প্রতি ভালোবাসার জন্ম হলো। একদিন সিন্ড্রেলা খুব মনোযোগ দিয়ে ক্যাশের টাকা গুনছিল। সেই সময় রাজার ছেলে রবিন প্রতাপ এসে বলল, ইয়েস সিন্ড্রেলা, শুনুন। আমি জানি আজকে আপনি আবার জিজ্ঞেস করবেন যে আমি কেন মাস্ক পরে আছি, তাই না? এটা পরে আপনি আমার সময় নষ্ট করবেন না, আমি আমার কাজে ব্যস্ত আছি। না না, এমন কিছুই নয়, আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি, আপনি সত্যি কাজে অনেক মনোযোগী। কথা শুনে সিন্ড্রেলা কেঁদে উঠল। আরে আরে, আপনি কান্না করে উঠলেন কেন? যখন কেউ আমার কাজের প্রশংসা করে তখন আমি ইমোশনাল হয়ে যাই। ও, তাহলে আমার সঙ্গে অনেকটা মিল আছে, আমিও অনেক ইমোশনালি আর অনেক পরিশ্রমী। তো মার্কসওয়ালি অ্যাকাউন্টেন্ট, আমরা কি দুজন বন্ধু হতে পারি? এরপরে সিন্ড্রেলা হেসে উঠে রবিন প্রতাপের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো। তাদের এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণত হলো। একদিন রবিন প্রতাপ আর সিন্ড্রেলা দুজন মিলে এক গাছের নিচে বসে গল্প করছিল। আর এসব দৃশ্য সিন্ড্রেলার এলাকার ব্যবসায়ী ছেলে জিকে দেখে ফেলল। আরে, এ দেখছি রাজার ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে। না না, এটা কখনোই হতে দেব না। সিন্ড্রেলা শুধু আমার, ওকে আমি বিয়ে করব। জিকে আগে থেকেই এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিল। সে এক জাদুকরণের কাছ থেকে আতর পরিয়ে নিয়ে এসেছিল, যেটা সিন্ড্রেলার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলা তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাবে। আমি এই আতরের মুখটা খুলি আর সিন্ড্রেলার গায়ে এই আতর মাখিয়ে দিই, তাহলে সিন্ড্রেলা আমার সঙ্গে প্রেম করবে। কথা বলে জিকে আতরের মুখ খুলতে গেল, কিন্তু আতরের মুখটা ছিল অনেক কঠিন। অনেকক্ষণ চেষ্টা করার পরে আতরের মুখ খুলল, কিন্তু আতর বেরিয়ে জিকের গায়ে পড়ে গেল। পড়ানো আতর জিকের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আতরের প্রভাবে জিকে প্রভাবিত হলো আর বলতে লাগলো, আমি আমাকে অনেক ভালোবাসি, আমি আমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। জিকের মুখে এরকম পাগলের মতো সংলাপ শুনে রবিন প্রতাপ ও সিন্ড্রেলা হাসতে লাগলো। ওদিকে জিকে পাগলের মতো সংলাপ বলতে বলতে সেখান থেকে চলে গেল। এরপর সিন্ড্রেলা তার মায়ের কাছে গিয়ে ও রবিন প্রতাপ ভানুপ্রতাপের কাছে গিয়ে ভালোবাসার কথা প্রকাশ করল। রাজা ভানুপ্রতাপ ও সিন্ড্রেলার মা দুজনেই তাদের ভালোবাসাকে মেনে নিল। এরপর রাজা ভানুপ্রতাপ অনেক ধুমধাম করে তার ছেলে রবিন প্রতাপের সঙ্গে সিন্ড্রেলার বিয়ে দিয়ে দিল। রামপুর গ্রামে সোহানা, শীতল ও মীরা নামে 3 বোন তাদের মা সুজাতার সঙ্গে বাস করত। সুজাতা তার বড় 2 মেয়ে শীতল ও মীনাকে অনেক বেশি ভালোবাসত, তাদের কোনো জিনিসের কমতি হতে দিত না। কিন্তু সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে মোটেও দেখতে পারত না। সোহানা তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু
তার মা কিছুতেই তাকে পছন্দ করতো না ও তার মন বোঝারও চেষ্টা করতো না। এর কারণ হলো, যেদিন সোহানা পৃথিবীতে জন্মগ্রহণ করে ওই দিনই তার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকে সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে স্বামীর হত্যাকারী হিসাবে মান্য করতে লাগলো। একদিন সুজাতা মার্কেট থেকে এসে বলল, কিরে সোহানা, রাক্ষসী মুখ পুরি কোথাকার, এখানে কি করছিস? যা কিচেনে যা, অনেক কাজ পড়ে আছে। কাজ বাদ দিয়ে এখানে তামসা দেখছে। শীতল, মিনা, এদিকে এসো, দেখো তোমাদের জন্য কত মার্কেট করে এনেছি। কিন্তু মা, কয়েকদিন আগেই তো আমাদের জন্য কত শপিং করে দিলে, আজ আবার কি দরকার ছিল এত কিছু আনার? বেটা, তোমরা দুইজনই তো আমার চোখের তারা, তোমাদের জন্য আনবো না তো কার জন্য আনবো? তোমরা দুইজন ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে বলো মা? ওয়াও মা, কি সুন্দর জামা। দেখ মিনা, কি চিকচিক করছে। হ্যালো হ্যালো, মিনা, শীতল, তোমরা দুজন এখানে থাকো, আমার ফোন এসেছে, আমি একটু কথা বলে আসি। ফোন আসার কারণে সুজাতা একটু ছাইডে গিয়ে কথা বলতে লাগলো। এই মধ্যে সোহানা এসে দেখলো, আরে বাবা, এত শপিং! শীতল আপু, মিনা আপু, তোমাদের তো অনেক সুন্দর সুন্দর দামি দামি নতুন নতুন ড্রেস আছে, কিন্তু আমার জামা সবগুলোই ছিঁড়ে গেছে। এই জামাটা আমার অনেক পছন্দ, আমাকে দেবে? কি বললি? আমার জামা নিতে চাস? এত বড় স্পর্ধা তোর! শীতল, মিনা, কি হয়েছে তোমাদের? এত চিল্লাপাল্লা করছো কেন? মা দেখো, তুমি আমার জন্য এখন যে শপিং করে আনলে না, এই সুন্দর জামাটা সোহানা নিয়ে নিতে চাইছে, এই জন্যই তো আমি চিৎকার করছি। এ কথা শুনে সুজাতা প্রচন্ড রেগে গেল আর সোহানাকে একটি থাপ্পড় মেরে বলল, কারমঝালি, তোর এত বড় স্পর্ধা! তুই আমার মেয়ে জামা নিতে চাস? তুই কি মনে করেছিস নিজেকে, যে আমি তোকে মেয়ে বলে স্বীকার করব আর ভালোবাসবো? ইম্পসিবল! কেন মা, তোমরা সবাই আমার সাথে কেন এমনটা করো? আমি এই বাড়ির সবার ছোট, ছোটদেরকে বাড়ির সবাই কত ভালোবাসে, কত গিফট দেয়, আর আমার সাথে কেন এরকম করো? কেন এরকম করি তুই জানিস না? তোর এই কথার উত্তরটা আমি কতবার দেব তোকে? যেদিন তুই এই পৃথিবীতে এসেছিস সেদিন আমার স্বামী মারা গেছে, আমার জীবন থেকে আমার সোহাগ মারা গেছে, আমার জীবনের সুখ শান্তি আনন্দ সবকিছু শেষ হয়ে গেছে শুধু তোর জন্য। আমি তোকে কখনো কোনোদিন ক্ষমা করব না। তুই কি ভেবেছিস যে আমি তোকে মেয়ে বলে, ছোট মেয়ে বলে বুকে টেনে নেব? তোকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এই তো কত। অন্য কেউ হলে তোকে বাড়িতেই জায়গা দিত না, তোকে খুন করে ফেলতো। মায়ের কথা শুনে সোহানা খুবই কষ্ট পেল। সোহানা কান্না করতে করতে বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বসলো। বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। আমি যেদিন জন্মেছি সেদিনই যদি বাবার মৃত্যু লেখা থাকে, তাহলে এতে আমার কি দোষ? মা কেন বোঝে না? সোহানা খুবই কান্না করছিল। ঠিক ওই সময় সেখান দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী সোহানার কান্না দেখে ফেললো আর সেখানে প্রকট হলো। কে পড়ি? ভয় পেও না সোহানা, আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তোমার অনেক কষ্ট, আমি তোমাকে হেল্প করতে চাই, তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিতে চাই। কিন্তু পরিজি, আপনি কি করে আমাকে সাহায্য করবেন? এরপর পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে দুইটি ফ্রক প্রকট করলো আর বলল, সোহানা, এর মধ্যে একটি হচ্ছে জাদুর সোনার ফ্রক আর আরেকটি হচ্ছে জাদুর রূপার ফ্রক। এই দুইটি সোনা ও রূপার জাদুর ফ্রক তোমার মনের সকল ইচ্ছাকে পূর্ণ করবে, তোমার সকল প্রকার দুঃখ কষ্টকে দূর করে দেবে। এই দুই জাদুর ফ্রকের কাছ থেকে যা চাইবে তাই পাইবে। থ্যাংক ইউ সো মাচ ফরিজি, আপনাকে ধন্যবাদ জানানোর মতো আমার ভাষা নেই। সোহানা, নিজেকে এত ছোট মনে করো না, এটা তো আমার দায়িত্ব। এরপর পরী জাদুর লাঠি ঘুরিয়ে সেখান থেকে উড়ে পরীরাজ্যে চলে গেল। সোহানা প্রথমে জাদুর রূপার ফ্রগের কাছ থেকে তার থাকার জন্য একটি বাড়ি প্রার্থনা করল। সঙ্গে সঙ্গে ওই গভীর জঙ্গলের মধ্যে অনেক বড় আলিশান বাড়ি তৈরি হয়ে গেল। এটা দেখে সোহানা প্রচন্ড খুশি হলো আর সেই ঘরের মধ্যে একা একাই জীবন কাটাতে লাগলো। আমি আর বাড়ি ফিরে যাব না, বাড়ির সবাই আমাকে ঘৃণা করে, আমাকে কেউ ভালোবাসে না, আমি একা একাই এখানে থাকবো।
এভাবে অনেক দিন কেটে গেল, প্রায় 5-7 বছর চলে গেল। হঠাৎ করে সোহানার মনে পড়ল তার বাড়ির কথা, তার মা ও বোনের কথা। সে জাদুর সোনার ফ্রগের কাছে বলল, হে জাদুর সোনার ফ্রগ, তুমি তো সকল ইচ্ছাই পূর্ণ করো। আমার খুবই ইচ্ছে করছে আমার মা ও 2 বোনকে দেখার। প্লিজ আমাকে তুমি দেখাও। একথা বলার সঙ্গে সঙ্গে জাদুর সোনার ফ্রগ সেখানে একটি আয়না প্রকট করলো। সোহানা, তুমি এই আয়নার মধ্যে তাকাও, তাহলেই দেখতে পাবে তোমার মা ও বোনের অবস্থা। সোহানা আয়নার মধ্যে দেখতে পেল তার মা প্রচণ্ড অসুস্থ, কিন্তু তার 2 বোন তার মায়ের কাছে নেই। তারা দুজনেই অন্যত্র বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। এসব দেখে সোহানা খুবই কষ্ট পেল, আর সে জাদুর আয়নাকে সঙ্গে করে তার মায়ের সঙ্গে দেখা করতে গেল। সোহানার মা সুজাতা সোহানাকে দেখার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরল আর বলল, বেটা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সারাটা জীবন তোমার সঙ্গে অন্যায় করেছি, কোনোদিন সন্তানের মর্যাদা দেয়নি, কিন্তু যে 2 জনকে এত ভালোবেসেছি, নিজের না খেয়ে ওদেরকে খাইয়েছি। আজ আমি অসুস্থ হওয়ার পরে ওরা 2 জন আর আমাকে ফিরেও দেখে না। ওদের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গেছে। যে কয় টাকা জমা পুঁজি ছিল সবগুলো নিয়ে চলে গেছে। কত নিষেধ করেছি, আমার কথা একটাও শোনেনি। মা সোহানা, তুমি আমার বিপদের কথা জানার সঙ্গে সঙ্গে ছুটে আমার কাছে চলে এসেছো। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমি তো ক্ষমার উপযুক্ত নয়। মা, তুমি এটা কি বলছো? আমি তো সারা জীবন তোমার এক চুল্লু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি। আমি তা আজ পেয়েছি, আমার আর কিছু দরকার নেই। তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি মা। এরপর সোহানা তার মা সুজাতাকে জাদুর আয়না দেখালো, সঙ্গে সঙ্গে তার মা সুস্থ হয়ে গেল। এরপর থেকে সোহানা তার মা সুজাতার সঙ্গে জাদুর 2 সোনা ও রূপার ফককে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। একদিন রাত্রিবেলায় সান্ধিয়া রাজেশের সামনে তার খাটের উপরে চুপচাপ বসেছিল। রাজেশ সান্ধিয়ার 2 হাত ধরে তার চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলো, সান্ধিয়া, কি অপরূপা তুমি দেখতে। মনে হয় 24টা ঘন্টায় তোমার মুখের দিকে চেয়ে থাকি। সান্ধিয়া, আমার দিকে তাকাও। তুমি কি চিন্তা করছো? আমার তো মন চাইছে আমি তোমার মধ্যে হারিয়ে যাব। কিন্তু সান্ধিয়া আনমনা হয়ে অন্যদিকে তাকিয়েছিল। সে রাজেশের কোনো কথার উত্তর দিল না। ওহো সান্ধিয়া, তোমার মুড অফ কেন? আমার মনে আগুন লাগিয়ে দিয়ে তুমি চুপ করে আছো। একথা বলে রাজেশ সান্ধিয়াকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে ক্লান্তি চলে আসলো, আর 2 জনে ওভাবেই ঘুমিয়ে পড়ল। রাজেশ ও সান্ধিয়া 2 জনেই গভীর ঘুমের মধ্যে ছিল। ওই সময় তার দরজায় কে যেন ঠকঠকে আওয়াজ করতে লাগলো। দরজা ধাক্কানো ব্যক্তি আর কেউ নয়, সে ছিল সান্ধিয়ার স্বামী। সান্ধিয়া, ওঠো। ওহো, মনে হয় সান্ধিয়া খুবই ঘুমিয়ে পড়েছে। রাত তো অনেক হয়েছে, ঘুম তো আসবেই। কি করি। ওহ, আইডিয়া। আমার কাছে তো চাবি আছেই। আমি অন্য রাস্তা দিয়ে গিয়ে পেছনের দরজা খুলে ওর কাছে গিয়ে সারপ্রাইজ দেব। সান্ধিয়ার স্বামী রমেশ পুলিশের চাকরি করত। সে অধিকাংশ সময় বাড়ির বাহিরেই থাকত, খুবই কম ছুটি পেত। এ নিয়ে সান্ধিয়ার অনেক অভিযোগ ছিল। সান্ধিয়া শুধু ফোন করে রমেশকে বাড়িতে আসার জন্য ডাকত। হ্যালো সান্ধিয়া, এই তো আর কিছুদিন পরে আসছি, আর একটু ধৈর্য ধরো। আজ 8-9 মাস হয়ে গেল, তুমি শুধু বলছো ধৈর্য ধরো, আসছি আসছি। কই, তুমি তো আর আসছো না, শুধু শুধু আমাকে ফাঁকি দাও। তোমার কি ছুটি হয় না? আরে পাগলি, দেশ সেবা হলো সবচেয়ে বড় সেবা। আমি এই তো সত্যি সত্যি এবার আসবো। রমেশ সান্ধিয়াকে খুবই ভালোবাসতো, আর সান্ধিয়াও তার স্বামী রমেশকে অনেক ভালোবাসতো। সান্ধিয়া ও রমেশের 3 বছর আগে বিয়ে হয়েছিল। রমেশ মনে মনে তাদের বাসর রাতের কথা কল্পনা করছিল, আর পাইপ দিয়ে বয়ে ছাদের উপর উঠছিল। এক সময় রমেশ ছাদের উপরে উঠে গেল। অন্ধকারের কারণে তার হাতে বেঁধে একটি ফুলের টব ধপ করে পড়ে গেল।
এতে অনেক জোরে শব্দ হলো আর সান্ধিয়ার ঘুমও ভেঙে গেল। তখন সান্ধিয়া ভয় পেয়ে গেল আর রাজেশকেও জাগালো। এরপর সান্ধিয়া জোরে জোরে চিৎকার করতে লাগলো চোর চোর বলে। আরে সান্ধিয়া, চোর নয়, আমি তোমার স্বামী রমেশ, দরজা খোলো। রমেশের আওয়াজ শুনে সান্ধিয়া খুবই চমকে গেল আর তার চেহারা লাল হয়ে গেল। এখন এখন কি করি? আমার স্বামী তো চলে এসেছে। রাজেশ, তুমি যেভাবেই হোক এই রাস্তা দিয়ে পালিয়ে যাও। সান্ধিয়া রাজেশকে পালিয়ে দেয়। রাজেশ সামনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রমেশ দরজা খুলে সান্ধিয়ার দিকে তাকালো। সান্ধিয়ার চেহারাটা খুবই অদ্ভুত লাগছিল। এজন্য রমেশ বলল, কি ব্যাপার সান্ধিয়া, তোমার চেহারাটা এমন মনে হচ্ছে কেন? তুমি কি ভয় পেয়েছো? না, কিন্তু হঠাৎ করে এ সময় তুমি এত রাত্রে? সান্ধিয়া, তুমি আমাকে দেখে খুশি হওয়া বাদ দিয়ে এসব প্রশ্ন কেন করছো? না, হঠাৎ করে ঘুম ভেঙেই তোমাকে এভাবে দেখছি তো, এজন্য আর কি। সান্ধিয়া, আমি তোমাকে সারপ্রাইজ দিব বলে এভাবে এসেছি, ফোন করে তোমাকে জানাইনি। পরের দিন সকালে সান্ধিয়া রান্না সেরে টেবিলে খাবার দিল। রমেশ খাবার টেবিলে বসে সান্ধিয়ার দিকে তাকিয়ে রইল আর বলল, সান্ধিয়া, তুমি কি ঠিক আছো নাকি তুমি অসুস্থ? কি হয়েছে বলো আমাকে। তোমাকে এমন আনমনা আর অস্থির লাগছে কেন? এরই মধ্যে মোবাইলে কল বেজে উঠল। সান্ধিয়া সেখান থেকে উঠে ফোন ধরতে গেল। রমেশ এভাবেই সান্ধিয়াকে বারবার ফোনে কথা বলতে দেখল। রাজেশ, তোমাকে আমি কতবার বলবো তুমি আমাকে এভাবে ডিস্টার্ব করো না। আমার স্বামী এসেছে। বারবার ফোন করে আমার হাসি খুশি জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। আমার স্বামী বাসা থেকে যাক, এরপরে তো আমি তো বলছি তোমাকে। তোমার স্বামী এসেছে এটা বুঝলাম, কিন্তু আমার মনে যে আগুন লেগে আছে